প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইতিপূর্বে তোমাদের কয়েকটা ক্লাস নিয়েছি আর্থিক বিবরণী বিশ্লেষণের উপর। আমি আজও আরেকটা ক্লাস নেব এর উপর, কারণ আমি আগে কয়েকটা সূত্র দিয়েছিলাম, সূত্রের ভিত্তিতে অঙ্ক করিয়েছি। আজ আমি আরও কয়েকটা সূত্র দেব এবং এর ভিত্তিতে আরও একটা অঙ্ক করানোর পরে আমি অন্য অধ্যায়ে চলে যাব। এখন কথা হচ্ছে, এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণে আমি আগে বেশ কয়েকটা সূত্র দিয়েছিলাম, যেমন চলতি অনুপাত, তারল্য অনুপাত, নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত। এই যে সূত্রগুলো দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো বাড়িতে করেছো, সবাই দেখেছো অঙ্কগুলো। এখন আমি পরবর্তী আরও কয়েকটা সূত্র দিচ্ছি, যার ভিত্তিতে অঙ্ক করতে হবে পরবর্তীতে। যেমন প্রথমে হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত এর সূত্রটা কি? সুদ ও কর বাদ নিট লাভ। নিট লাভ সাধারণত দুই রকম থাকে, একটা হচ্ছে কর পূর্ব নিট লাভ, আর একটা হচ্ছে কর বাদ দেওয়ার পর নিট লাভ। সেই ক্ষেত্রে সুদ ও কর বাদ নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাতের সূত্র। এখন আমরা বিনিয়োজিত মূলধনটা দেখব। বিনিয়োজিত মূলধনটা আমরা কিভাবে নির্ণয় করব? এই বিনিয়োজিত মূলধন আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সম্পত্তির ভিত্তিতে, আর একটা হচ্ছে দায়ের ভিত্তিতে। এখন দায়ের ভিত্তিতে বিনিয়োজিত মূলধন, সেই ক্ষেত্রে কি আসছে? যেমন সাধারণ শেয়ার মূলধন যদি থাকে, তাহলে সাধারণ শেয়ার মূলধন, তার সঙ্গে অগ্রাধিকার শেয়ার মূলধন, এগুলো যোগ করতে হবে। সাধারণ সঞ্চিতি যদি থাকে, যোগ করতে হবে। শেয়ার অধিকার থাকলে যোগ করতে হবে মূলধন সঞ্চিতি, রক্ষিত আয় এবং দীর্ঘমেয়াদী ঋণ অথবা ঋণপত্র। এইগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন। এই কটা যোগ করলে কি হবে? বিনিয়োজিত মূলধন। তবে অঙ্কে দেখা যাচ্ছে এখানে আমি যতগুলো লিখেছি দফা, অতগুলো দফা থাকে না, হয়তো 2, 3, অনেক সময় 4টেও থাকে। সেইগুলো বইতে যেমন থাকবে ঠিক সেইভাবে আমাকে অঙ্কটা করতে হবে। এরপরে আসছে, এইটা গেল হচ্ছে দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হবে সেটা। বিবরণ এই পাশে হবে টাকা। তাহলে এটা হচ্ছে দায়ের দিক দিয়ে বিনিয়োজিত মূলধন। এরপরে আমি বললাম যে দুইভাবে দেখানো যায়, একটা হচ্ছে দায়ের দিকে, আর একটা হচ্ছে সম্পত্তির দিক থেকে। দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমরা দেখলে। এখন আমরা সম্পত্তির দিক দিয়ে বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাবো। সম্পত্তির দিক হতে বিনিয়োজিত মূলধন। সম্পত্তির দিক দিয়ে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে গেলে মোট সম্পত্তি, আমাদের মোট সম্পত্তি বলতে স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পত্তি সবগুলো যোগ করার পর হয় মোট সম্পত্তি। এই মোট সম্পত্তির থেকে কাল্পনিক বা অলীক সম্পত্তি বাদ দিতে হবে। কাল্পনিক বা অলীক সম্পত্তি বাদ দেওয়ার পর যেটা থাকবে সেইটা হবে মোট বাস্তব সম্পত্তি। এই মোট বাস্তব সম্পত্তি থেকে চলতি দায়গুলো বাদ দিলে হবে বিনিয়োজিত মূলধন। তাহলে সম্পত্তির দিক দিয়ে কি হবে? সম্পত্তির দিক দিয়ে হবে মোট সম্পত্তি বিয়োগ অলীক সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি বাদ চলতি দায়। চলতি দায়ের মধ্যে কি আসছে? যেমন বিবিধ পাওনাদার, তারপর হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব বা প্রদেয় বিল, এইগুলো ব্যাংক জমাতিরিক্ত, এইগুলো হচ্ছে চলতি দায়। এখন আর একটা সূত্র দেখো, দ্বিতীয় সূত্র, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত এর সূত্র হবে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ।
বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় আমি আগেই তোমাদের দেখিয়েছিলাম, এর পূর্বের সূত্রে দেখিয়েছিলাম, কিন্তু আজও আমি আবার এটা দেখাচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ যে ব্যয়গুলো থাকে সেই প্রত্যক্ষ ব্যয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। এই যে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে যেটা হবে সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আবার এভাবেও করা যেতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় বিয়োগ মোট লাভ। যদি বইতে দেওয়া থাকে বিক্রয় দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে অঙ্কের ভিতর, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, বিক্রয় বিয়োগ মোট লাভ সমান বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আসছে গড় মজুদ। গড় মজুদ হচ্ছে গড় মজুদ সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ সমাপনী মজুত পণ্য ভাগ 2। একে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হবে হচ্ছে গড়। দুটো মজুত পণ্যকে 2 দিয়ে ভাগ করলে সে যেটা বের হবে সেটাই হচ্ছে গড় মজুদ। তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় দেখলাম কিভাবে বের করতে হবে, গড় মজুদ কিভাবে বের করতে হবে সেটাও দেখলাম। এখন এটাকে যদি আমি সূত্রে বসাই তাহলে আমার বিক্রিত মজুদ আবর্তন অনুপাত বের হবে। এরপরে আসছে দেনাদার আবর্তন অনুপাত, প্রাপ্য দেনার আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তৃতীয় সূত্র, তিন নম্বর সূত্র, দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এই অনুপাতের সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। নিট ধারে বিক্রয়, নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। এইটা দিয়ে এই নিচের দুটো যোগফল দিয়ে উপরের নিট ধারে বিক্রয়কে বিয়োগ করলে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। ঠিক এইভাবে পাওনাদার আবর্তন অনুপাতও আছে। পাওনাদার আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত। এরপর 4 নম্বর আসছে পাওনাদার আবর্তন অনুপাত। সমান নিট ধারে ক্রয় ডিভাইডেড বাই নিট ধারে ক্রয় ডিভাইডেড বাই প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট।
পাওনাদার আবর্তন অনুপাত সমান নিট ধারে ক্রয় ডিভাইডেড বাই প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট। দেখো আজকে আমি তোমাদের 4টে সূত্র বললাম। কি কি? একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, দ্বিতীয় সূত্র বলেছি মজুদ আবর্তন অনুপাত, তৃতীয় সূত্র দেনাদার আবর্তন অনুপাত এবং চতুর্থ সূত্র পাওনাদার আবর্তন অনুপাত। এই যে 4টে সূত্র বললাম, এর পরবর্তী ক্লাসে আমি এই যে 4টে সূত্র এর উপর আমি তোমাদের একটা অঙ্ক করব। আশা করি তোমরা সবাই এই সূত্রগুলো বাড়ির দেখবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।